আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। প্রিয় দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে। আমি প্রতিটা খবর আপনাদেরকে আজকে মানে ১ম এ শিরোনাম, পরবর্তী একটু বিশ্লেষণ আকারে তুলে ধরার চেষ্টা করব। ১ম যে খবরটি সেটি হলো ২০টি বিমান ভর্তি করে ইরানে চীন কি পাঠালো? দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, নর্থ কোরিয়া পৃথিবীকে চমকে দিয়ে ইরানকে এমন একটি সারপ্রাইজ প্রস্তাব দিল যেটা আমেরিকার বুকে কাঁপন ধরে গেছে। ৩ নাম্বার, তুরস্ক, পাকিস্তান, ইরানের যৌথ সামরিক বাহিনী গঠনের প্রস্তাব। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুটো পথ বেছে নিতে বলেছেন। ১, চুক্তি অথবা আত্মসমর্পণ। কোনটা করবে ইরান? এছাড়া আরো অনেকগুলো খবর থাকবে। প্রথমেই আমি আসি ডোনাল্ড ট্রাম্পের খবরটি দিয়ে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে প্রস্তাবটি দিয়েছেন, সেই প্রস্তাবে কি ছিল? সেটা আগে আপনাদের একটা নজর জানাবার চেষ্টা করছি। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন, কোনো প্রবলেম হচ্ছে না তো? প্রবলেম হলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমাদের ট্রাম্প কাকু বলছেন, ইরানের সামনে ২ টি পথ খোলা। ১, চুক্তিতে আসো। ২, আত্মসমর্পণ করো। এছাড়া আর কোনো পথ খোলা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমরা না চাইলে ইরানের কাছে কিছুই পৌঁছায় না এবং একটি চুক্তি বা পূর্ণ আত্মসমর্পণ সম্পূর্ণ না হলে কিছুই পৌঁছাবে না। মানে পুরো ইরানকে একা করে ফেলবে, নিঃসঙ্গ করে ফেলবে এবং চারদিক থেকে ঘিরে ফেলবে, হয়তোবা এই কথাটি বা এই হুমকিটি দিচ্ছেন। এর আগে ট্রাম্প বলেছিলেন ইরানের সঙ্গে একটি চুক্তি আসন্ন এবং সোমবার আলোচনা শুরু হবে। কিন্তু এই ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে যে নতুন নৌপথ নিয়ে আলোচনা চলছে, সেটি হবে একটি একক পথ, যেখানে প্রবেশ ও প্রস্থানের জন্য আলাদা লেন থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বাঘাই বলেন, কোনো প্রতিনিধি দল গ্রহণ বা ইরানি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা নেই। ইসরায়েলি আহ, ইসরায়েলের জন্য আজকে আরেকটি দুঃসংবাদ আছে। তার আগে আমেরিকা যে ইরানকে নিয়ে কথাগুলো বলেছে যে আমাদের সাথে ইরানের আলোচনা চলছে, এটাকে নাকচ করে দিয়েছে ইরান। বলছে যে না, আমাদের সাথে কোনো প্রকার আলোচনা হচ্ছে না। অন্যদিকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোমাবর্ষণ করার ফলে ২৪ ঘন্টায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং হামাসের পক্ষ থেকে আল জাজিরাকে জানানো হয়েছে যে শান্তি বোর্ড এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী চুক্তিতে জড়িত মধ্যস্থতাকারীদের কাছে তারা বলছে যে তারা ইসরায়েলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়নে বাধ্য করে। মানে পিস কমিটি আগে যেমন ছিল, এখন শান্তি বোর্ড, তারা দুপক্ষকে শান্ত থাকতে বলছে, কিন্তু এক পক্ষ অ্যাটাক করে মানুষ মারছে, আরেক পক্ষ মার খাচ্ছে। এটা কেমন বিচার আমার মাথায় কাজ করছে না। দর্শক, আহ দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো নর্থ কোরিয়া। তারা একটু অবাক করে দিয়েছে। তারা বলছে ইরান যে ঘোষণা দিয়েছে, তারা বা ইরানের মন্ত্রীরা বা ইরানের গুরুত্বপূর্ণ অফিসিয়ালরা বলছেন তাদের জনগণকে ২ বছরের জন্য সবাই প্রস্তুত থাকেন দুর্ভোগ পোহাবার জন্য। অর্থাৎ ইরান আমেরিকার সাথে একটা যুদ্ধে প্রায় ২ বছর লড়তে পারে সেই প্রস্তুতি নিয়ে মাঠে নামছে এবং ইরান বলছে এই ২ বছর আমেরিকা বা শত্রুর সাথে লড়াই করার জন্য মানসিক শক্তির সাথে আমাদের যে বিষয়টি প্রয়োজন সেটি হলো সামরিক শক্তি। আলহামদুলিল্লাহ আমাদের কাছে ২ বছর লড়াই করার মতো অস্ত্র আছে, মানে মিসাইল, ড্রোন, এভরিথিং আছে। যেখানে আমেরিকার ১৫ দিনের মতো আছে বা ১ মাসের মতো আছে। আমেরিকা ১ মাসে লড়াই করতেই এই হামলাটি করতে চেয়েছিল। আর ইরান বলছে
তাদের কাছে ২ বছরের প্রস্তুতি আছে। তাই দেশের জনগণকে বলছে, আপনারা ২ বছরের জন্য একটা প্রস্তুতি নেন। এখানে এই সময়টিতে যে দুর্ভোগ হবে সেটা আপনার মেনে নিতে হবে। এরপর উত্তর কোরিয়া থেকে বলা হয়েছে যে ইরানের যদি কোনো মিসাইল শেষ হয়ে যায়, উত্তর কোরিয়া ইরানকে মিসাইল দিতে প্রস্তুত। অর্থাৎ যখনই ইরানের মিসাইল শেষ হয়ে আসবে, যেন ইরান আমেরিকার সাথে পরাজিত না হয়, ইরানকে বাঁচিয়ে রাখার জন্য বা ইরানকে এই যুদ্ধে টিকিয়ে রাখার জন্য উত্তর কোরিয়া তার সকল মিসাইল ভান্ডার প্রয়োজনে ইরানকে দিয়ে দেবে। এবং ৩টি দেশ ইরানকে আশ্বাস দিয়েছে, একটি চীন, একটি রাশিয়া, একটি উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এই ঘোষণাটা আমেরিকার জন্য খুব কঠিন হয়ে গেছে, কারণ আমেরিকা ইরানের মিসাইল ভান্ডার সম্পর্কে কোনো তথ্য জানে না। সাম্প্রতিক সময়ে সিআইএ-কে প্রেসিডেন্ট ট্রাম্প জিজ্ঞেস করছিলেন যে ইরানের ভেতরে কি পরিমাণ মিসাইল এবং ড্রোন আছে। সিআইএ সঠিক তথ্য দিতে পারেনি। তারা এইজন্য দুঃখ প্রকাশ করে বা প্রেসিডেন্টের কাছে বলেছেন যে, আমরা এখন পর্যন্ত ইরানের মিসাইল বা ড্রোন কত আছে এটা সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নাই। কারণ ইরান, আমাদের যে তথ্য ছিল সেই তথ্যের বাইরেও ইরানের কাছে বিশাল, বিশাল মিসাইল ভান্ডার রয়েছে, যেটা মার্কিন কোনো তথ্যে হিসেবে নাই। পাশাপাশি মোসাদ প্রধানকে তার দেশটির অর্থাৎ নেতানিয়াহুর পক্ষ থেকে একটু শাসানো হয়েছে, এমন কিছু তথ্য আরবের আউটলেটে আসছে। সেটা কি? মোসাদের প্রধানকে বলা হয়েছিল, সিআইএ এর প্রধানকে বলা হয়েছিল মুস্তফা খামেনির অবস্থানটা দ্রুত জেনে ব্যবস্থা নিতে। কিন্তু অবাক কর বিষয় হলো, এখন পর্যন্ত মুস্তফা খামেনির কোনো অবস্থান এই দুটো শক্তিশালী উন্নত প্রযুক্তির দেশ ইসরায়েল এবং আমেরিকা কোনো তথ্য উপাত্ত বের করতে পারেনি যে মুস্তফা খামেনি কোথায় আছে, আদৌ বেঁচে আছে না মরে গেছে বা কোথায় আছে। তো মোসাদ্দের পক্ষ থেকে বলা হয়েছে মুস্তফা খামেনি যেখানে আছে কোনো টেকনোলজি সেখানে নাই, নাই মোবাইল, নাই ল্যাপটপ, নাই টিভি, অর্থাৎ সকল কিছু থেকে তিনি নিজেকে সরিয়ে রেখেছেন, কারণ যে কোনো ডিভাইস থেকে তাকে শনাক্ত করার কাজটি আমরা করব, সেই ডিভাইসের তার কাছে ডও নাই, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস তার কাছে নাই। এবং তিনি নিজেকে এমনভাবে রাখছেন যে তিনি নির্দিষ্ট কয়েকজন লোকের মধ্যে সীমাবদ্ধ থাকেন এবং তার সাথে যাদের আসা যাওয়া বা আনাগোনা তাদের সম্পর্কেও ইরানের গুরুত্বপূর্ণ অফিসিয়ালরা জানেন না যে তিনি তার কাছে কারা কারা যান বা কি। কারণ এর আগেও আলী খামেনি হত্যার পর ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অফিসার, গোয়েন্দা প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী যে বাহিনীগুলো আছে তাদের প্রত্যেকটা প্রধানই আক্রান্ত হয়েছে, অনেকে মারাও গেছে। এরপর আইআরজিসি তার লিডার মুস্তফা খামেনিকে একেবারে সেফ পয়েন্টে নিয়ে গেছে, যেখান থেকে তার অবস্থান আমেরিকা এবং ইসরায়েল, মোসাদ এবং সিআইএ কোনো তথ্য নিতে পারছেন না। এবং নেতানিয়াহু মোসাদকে বলছে যে আমাদের জন্য অসম্ভব এমন কি করে সেটা সম্ভব ওদের জন্য। মোসাদ বলছে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমরা তার কোনো তথ্য নিতে পারছি না। এবং ইরানের মধ্যে তাদের যত এজেন্ট আছে বা এজেন্সিগুলোর যেই দালালগুলো আছে বা এজেন্ট আছে, তারা কেউ এই ব্যাপারে কোনো তথ্য জানে না। অর্থাৎ ইরানের মধ্যেই মুস্তফা খামেনিকে সেভ করার জন্য একেবারে খুব পারফেক্ট লোকদের কাছে, যারা মানে রাষ্ট্রের সবচেয়ে নিবেদিত, তারাও জানে না মুস্তফা খামেনি কোথায় আছে। নির্দিষ্ট ধরেন ৫-১০ জন লোকের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, তাদের মাধ্যমে বার্তা, সেটা চিঠিতে বা ডিকোড কোনো কোডিং এর মাধ্যমে পৌঁছচ্ছে বা তার লিখিত বক্তব্য কোনো না কোনো মাধ্যমে পৌঁছানো হচ্ছে। তো ইরান নিজের দেশের নিজের ছায়াটাকে এখন বিশ্বাস করছে না। তো সিআইএ আর মোসাদ এখানে ব্যর্থ হচ্ছে। আসেন, তো নর্থ কোরিয়া তার মিসাইল ভান্ডার ইরানকে পৌঁছে দেওয়ার ঘোষণার পর আমেরিকা এবং ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা। কারণ এই ৩টি দেশ, বিশেষ করে উত্তর কোরিয়া যেই পরিমাণ মিসাইল বানাইছে, এরা কয়েকদিন পর পরে দেখবেন পরীক্ষা চালায়। এরা তো যুদ্ধে জড়ায় নাই বিগত কয়েক যুগে, সমস্ত মিসাইলগুলো রয়ে গেছে। তো এরা যদি মিসাইলগুলো ইরানকে দিয়ে দেয়, এটা তাও এখন না, ইরানের মিসাইল শেষ হওয়ার পর, ধরেন ১.৫-২ বছর পর, তার মানে এই যুদ্ধ আমেরিকা শেষ করতে পারবে না। পাশাপাশি আমেরিকা বা ইসরায়েল চীন এবং রাশিয়াকে সন্দেহ করছে, কারণ সিরিজ ইরানের অ্যাটাকগুলোর সাথে ইরানের যে টেকনোলজির ব্যবহার, স্যাটেলাইট তথ্য উপাত্তের যে ব্যবহার,
রিয়েল টাইম ইন্টেলিজেন্সের যে ব্যবহার আমেরিকা ধারণা করছে এগুলো সঠিক প্রযুক্তি ইরানের হাতে নাই। তাহলে ইরান এগুলো পাচ্ছে কোথায়? সন্দেহ করা হচ্ছে রাশিয়াকে। রাশিয়া অস্বীকার করেছে। এরই মধ্যে মিডল ইস্টের এবং পশ্চিমা দুনিয়ার বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে 20টি বিমান ভর্তি অস্ত্র এসছে চীন থেকে ইরানে। আকাশ প্রতিরক্ষা, যুদ্ধ বিমান এবং মিসাইল তৈরির কাঁচামাল। এরকম 20টি বিমান ভর্তি করে ইরানে প্রবেশ করেছে চীন থেকে অস্ত্রের জাহাজ। এই খবরটি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচার হয়েছে, আপনারা তো দেখেছেন। এই খবরে আমেরিকা ইসরায়েলের কাঁপন আরো ধরে গেছে যে কি দিচ্ছে চীন। আবার চীনকে জিজ্ঞেস করলে চীন বলবে না তো আমাদের পরিবহন হয়তো বিমান গেছে আলু, পটল, ঝিঙ্গা, হ্যাঁ, দু একটার মধ্যে রাশেদ, দু একটার মধ্যে নুরু থাকতে পারে, মানে এগুলো তো পচা মাল, মাল হিসেবে বিক্রি হয়। রনি থাকতে পারে, কিম্বুত কিমাকার রনি, তো এরকম। আমি রাশেদের একটা নতুন নাম দিয়েছি, রাজনৈতিক দিলদার। আপনারা দেখবেন যে আওয়ামী লীগের একজন ছিল হাসাও মাহমুদ। প্রতিদিন হাসান মাহমুদের সাথে আমার একটা মজার স্মৃতি আছে। তিনি যখন মন্ত্রী ছিলেন না, লং টাইম ইটিভিতে বসে থাকতেন। ইটিভির যে নিউজ প্রধান ছিলেন আমাদের বড় ভাই, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, মারা গেছেন সাম্প্রতিক কয়েক মাস আগে, ইব্রাহিম আজাদ ভাই। তার সাথে হাসান মাহমুদের খুব ভালো সম্পর্ক, দুজনেই চিটাগাংয়ের লোক। তো আমার রুমটা আর আজাদ ভাইদের রুমটা পাশাপাশি ছিল। হাসান মাহমুদ প্রায় এসে বসে থাকতেন ইটিভিতে, তখন তিনি মন্ত্রী না। আমরা লং টাইম আড্ডা মারতাম, চা খেতাম, মজা করতাম। হাসান মাহমুদের সাথে খুব পার্সোনালি রিলেশন খুব ভালো ছিল আমাদের। তো ম্যাক্সিমামে আমাদের টিভিতে টকশো করতো, টকশো ছাড়াও এসে বসে থাকতো, কোনো কাজ না, কি করবে? রাজনীতির লোকদের তো ধাঁধাটা হলো, রাজনীতিটাই হলো তাদের ব্যবসা। তো সে হাসান মাহমুদ প্রতিদিন এমন এমন মিথ্যা বলতো, এমন এমন কথা বলতো, যে কথার জন্য মানুষ তাকে হাসাও মাহমুদ নাম দিচ্ছে। তো একদিন আমি হাসান মাহমুদ সাহেবকে জিজ্ঞাসা করলাম মন্ত্রী হওয়ার পরে, যে আপনি যে এরকম ব্যাকওয়ার্ড কথাগুলো বলেন, আপনার কি খারাপ লাগে না? এটাই রাজনীতি, এটাই আমার নেত্রী চায়, এবং এই কথার জন্য আমি মন্ত্রী হয়েছি। মানে ভয়ঙ্কর না বিষয়টা? একটা সভ্য দেশে কি অসভ্য টাইপের কথাবার্তা, মিথ্যা কথা, কুৎসিত কথার জন্য মন্ত্রী হয়? আজকে বিএনপির এরকম একটা লোক নিয়োগ দিছে, রাশেদ, গণ অধিকারের পেট মোটা রাশেদ। মানে এটা রাজনীতিবিদ, চিন্তা করেন। একটা দল বিএনপি, যার রাজনৈতিক উপদেষ্টা হয় গণ অধিকারের একটা 2 টাকার লোক, যে যাকে টাকা দিলে বিক্রি হয়ে যায়। আমি হাসি যে আল্লাহ, তুমি বিএনপির এত বিপদে ফেলাইছো যে বাইরের লোক ভাড়া করতে হয়, দলটা যোগ্য লোক নাই। এই রাজনৈতিক দিলদার দেখবেন এখন এক একদিন একটা বলে, হাসনাত সার্জিসের কোনো অবদান নাই, এর আওয়ামী লীগের লোক ছিল, গণ অভ্যুত্থানে নাকি এদের কোনো অবদান নাই, সব অবদান রাশেদের। মানে এই লোকগুলোকে বিএনপি নিয়ে আসছে কেন? এদেরকে পচানো শেষ হয়ে যাবে, আর বিরোধী দলকে বিরক্ত করার জন্য, মানে ঘৃণাটা যেন বিএনপির প্রতি না আসে, সবাই যেন রাশেদের ঘৃণা করে। যেমন ইনু মেননদের মানুষ ঘৃণা করতো না, এরকম রাশেদের কথা হলো আমাকে ঘৃণা করুক, যাই করুক, আমি তো 2 টাকা পাচ্ছি, আমার তো 2 টাকা দরকার, ফকিনের বলা 2 টাকা পেলে যেমন খুশি হয়, এরকম। জান, এটা নিয়ে আমার বড় আলোচনা নাই। তো এই যে 20টা জাহাজ ভর্তি করে কি এলো, এটা নিয়েও আমেরিকার মোটামুটি কাঁপন ধরে গেছে। দর্শক, তুরস্ক এবং ইরানের মধ্যে একটা আলোচনা হয়েছে। আলোচনাটা হলো যে 2 দেশের প্রতিরক্ষা মন্ত্রী তারা টেলিফোনে কথা বলেছে। তো ইরানের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে কয়েকটি গণমাধ্যমে, মানে ইরানের গণমাধ্যমে, সেখানে বলা হয়েছে যে ইরান তুরস্ককে প্রস্তাব দিয়েছে একটি মুসলিম যৌথ সামরিক নিরাপত্তা বাহিনী তৈরির। বিষয়টা বুঝছেন? এটা কেন? যেমন ন্যাটো তাদের মিত্রদের রক্ষা, বা ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ তাকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়বে। এটা মুসলমানদের মধ্যে এই ঐক্যটা নাই। তো ইরান খুব পারফেক্ট টাইমে এসে এই প্রস্তাবটি তুরস্ককে দিতে, শুধু তুরস্ক নয়, তুরস্ক থাকবে, পাকিস্তান থাকবে, মিশর থাকবে, সৌদি আরব থাকবে, আরো অনেক মুসলিম দেশ থাকবে, হয়তো বাংলাদেশ, পাকিস্তানও থাকবে, বাংলাদেশে থাকতে পারে। যদিও বাংলাদেশ থাকবে না, কারণ বাংলাদেশে তো বিএনপিকে আমেরিকা একটা সারপ্রাইজ দিচ্ছে ক্ষমতা, তা আমেরিকার ধমকে তারা আসবে বলে মনে হয় না। কি রিপোর্টটা একবার আমি ইরানের গণমাধ্যম থেকে শোনাই। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ ইবনে রেজা তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসের গুলারের সাথে এক ফোনালাপ করেছেন। সাম্প্রতিক যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে আঞ্চলিক নিরাপত্তা অবশ্যই এই অঞ্চলের দেশগুলোকে নিশ্চিত করতে হবে।
ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং অন্যান্য মুসলিম দেশগুলোকে নিয়ে একটি নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব ইরান দিয়েছে তুরস্ককে। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে এবং বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী দেশগুলোর অনুরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছিল। তবে তিনি আরো বলেন, ওয়াশিংটনের কথা ভঙ্গের দীর্ঘ ইতিহাস থাকায় অপর পক্ষের উপর ইরানের কোনো আস্থা নেই এবং যে কোনো লঙ্ঘনের যথাযথ জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরানের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা গাজা, লেবানন, সিরিয়া ও ইরানের ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, মার্কিন সমর্থন জায়নবাদী শাসনকে টিকিয়ে থাকতে দীর্ঘায়িত করেছে। অর্থাৎ আমি একটু বুঝিয়ে বলি, রিপোর্ট অনেক সময় পড়লে আপনাদের ধরতে কষ্ট হয়। তারা বলছে যে আমেরিকা জায়নবাদীদের এমনভাবে লালন করছে, লেবানন, গাজা এবং বিভিন্ন অঞ্চলে তারা অ্যাটাক করছে, কিন্তু মুসলমানরা কার্যত কোনো ব্যবস্থা নিতে পারছে না, কিছু করতে পারছে না। তো এখন যদি এই মুসলমানদের জাতীয় একটা মানে তাদের নিরাপত্তা বা যৌথ নিরাপত্তা বা যৌথ সামরিক বাহিনীর যে প্রস্তাব এটা তৈরি হয়, তখন মুসলমানরা সম্মিলিতভাবে ওদেরকে সাইজ করতে পারবে, ওদের বিরুদ্ধে যে কোনো মুসলিম রাষ্ট্রের পক্ষে দাঁড়াতে পারবে। তো এই প্রস্তাবটি পছন্দ হয়েছে তুরস্কের। তুরস্ক এই ব্যাপারে সম্মতি জানিয়েছে এবং তারা বলছে, তুরস্ক হয়তো যেহেতু নেটোর দেশ, একটা ভাষাগত পরিবর্তন দিয়ে এই যাত্রাটা করতে পারে। কিরকম? সন্ত্রাস বিরোধী চুক্তি। তুরস্ক বলবে এটা আমাদের প্রতিবেশী, যেহেতু আঞ্চলিক দেশ। তুরস্ক, পাকিস্তান, ইরান, এটা কিন্তু সব প্রতিবেশী দেশ। ইরানের সাথে তুরস্কের বর্ডার, ইরানের সাথে পাকিস্তানের বর্ডার, পাকিস্তানের সাথে আফগানের বর্ডার, আফগানের সাথে ইরানের বর্ডার, ইরানের সাথে কুয়েত, এরকম ইরাক, এই বর্ডারগুলো আছে। সবকিছু মিলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে এই যৌথ সামরিক চুক্তিটি আগামী দিনে আমেরিকার বিরুদ্ধে, এবং এই মুসলিম দেশগুলো এইটুকু বুঝছে যে আমেরিকাকে গালফ থেকে, আরব দেশ থেকে তাড়াতে হলে এই চুক্তিটা খুব জরুরি, এবং কেউ চায় না আরবের বা এই অঞ্চলে আমেরিকা থাকুক। এবং এটাই ইরানের মূল কৌশল, যে এখানে তারা সামরিক একটা যৌথ বাহিনী তৈরি করলে আমেরিকা চলে যাবে। আমেরিকা চলে গেলে ইসরায়েল ফুস বেলুনের মতো শেষ, কারণ তখন পুরোটাই কন্ট্রোল থাকবে ইরানের হাতে। গাজায় আক্রমণ বলবেন, লেবাননে আক্রমণ, ওলাই সাহস মরে গেল আর করবে না। সো এটি একটি আজকের বিগ মেসেজ আমাদের জন্য, যে ইরান তুরস্ককে প্রস্তাব দিচ্ছে এবং তুরস্ক এটা নিয়ে রীতিমতো এখন কাজ করা শুরু করছে। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে আলোচনা হয়ে গেছে। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি নিয়ে আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। তাদের মধ্যে এখন হরমুজ প্রণালী ওয়ান ওয়ে বা টু ওয়ে, এই প্রক্রিয়াগুলো নিয়ে এখন আলোচনা চলছে। তো এটা নিয়ে আর লম্বা খবর দিতে চাচ্ছি না, তাদের মধ্যে যে আলোচনা চলছে। তবে ইরান বলে দিয়েছে যে আমাদের পথ, আমেরিকা যে পথের কথা বলে দিয়েছে, আমরা জানিয়ে দিচ্ছি আমাদের পথ একটাই, দুটো না, আমাদের পথ একটাই। সেটা হলো আমেরিকাকে এই অঞ্চল থেকে ছেড়ে চলে যেতে হবে। হরমুজ আমাদের, হরমুজের সকল অধিকার ইরানের থাকবে। এই ব্যাপারে আমেরিকার কোনো সিদ্ধান্ত কখনো মেনে নেওয়া হয়নি, মেনে নেওয়া হবে না। কিন্তু এরই মধ্যে ইসরায়েলের সাথে আমেরিকার বিরোধ ছড়িয়ে পড়ছে। কি সেটা? হঠাৎ করে আক্রমণ করবে, আর ফিউ সেকেন্ড বা কি বলবো, আওয়ার, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর আমেরিকা আক্রমণে যাবে। এই সময় হঠাৎ করে বিভিন্ন দেশের চাপে পড়ে ট্রাম্প যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার ফলে অবাক হয়ে গেছে ইসরায়েল, কারণ ইসরায়েলও রেডি ছিল অ্যাটাকে যাওয়ার। ইসরায়েলের বক্তব্য হলো, ট্রাম্প তুমি আমার অনুমতি নিচ্ছ? তুমি আমাকে তো বলছো যুদ্ধের জন্য রেডি হইতে, আমি রেডি। তুমি নিজে একা সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ থেকে বেরিয়ে গেছো, এটা হয় নাকি? এখন ইসরায়েলের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। ইসরায়েল যে কোনোভাবে আমেরিকাকে দিয়ে ইরানকে শেষ করতে চায়। নিজে তো পারে না আমেরিকাকে দিয়ে, কিন্তু আমেরিকা বারবারই মাইনকে চিবায় পড়ে আটকে যায়। কেচকির মধ্যে ট্রাম্পের টুটু টুটু আটকে গেছে আর কি, টুটু টুটু। তো আমার ট্রাম্প কাকুরে নিয়ে আর কি বলবো, সে প্রতিদিনই হুমকি দেয়, নিজে আবার ভয় পালায়। বুঝছেন, এই দশা হলো আমার ট্রাম্প কাকু। ট্রাম্প কাকুর জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আপনারা। সে মানসিকভাবে খুব সুস্থ অবস্থায় নেই। ইমরান খানের খবরটা দিয়ে শুরু করতে চাই। আজকে মধ্যপ্রাচ্য কি বলে, যুক্তরাজ্যের কয়েকটি গণমাধ্যম দাবি করছে তারা, যে অবজারভার সহ আরো কয়েকটি গণমাধ্যম, যে তৃতীয় একটি আলোচনা বা লবিং গ্রুপ কাজ করছে আন্তর্জাতিকভাবে ইমরান খানের মুক্তির বিষয়ে আলোচনার জন্য। ইমরান খান প্রায় 3 বছর জেলে আছেন। তিনি 2018 থেকে 22 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তারপর
তাকে জেলে নেয়ার পর এখন পর্যন্ত স্টিল ৩ বছর তার জেলখানায় থাকা হয়ে গেছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগে জেলখানায় নেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগ, যে পাকিস্তানে তিনিই একমাত্র লোক যার বিরুদ্ধে ৳১ দুর্নীতির প্রমাণ হয়নি ক্ষমতা ছাড়ার পর। শুধু তাকে জেলে ঢোকানোর জন্য পাক সেনাবাহিনী তার বিরুদ্ধে কিছু ফেক মামলা করছে। যেমন বাংলাদেশে সবচেয়ে বড় চোরেরা মামলা করে। দেখবেন সবচেয়ে বড় চোরেরা ক্ষমতায় বসে চোরেরাই আবার মামলা করে। কাদের বিরুদ্ধে? যারা নিরপরাধ মানুষ। তো বাংলাদেশ এবং পাকিস্তানের রাজনীতির টাইপটা প্রায় একরকম। তো বলা হচ্ছে যে ইমরান খানের জন্য আলোচনা চলছে কারণ তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তার পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নাই। না সন্তান, না বোন, না কারো সাথে। এবং তাকে একটা অন্ধকার ঘরে রাখা হয়েছে। জুলফি বুখারী তার আন্তর্জাতিক সম্পাদক তিনি দাবি করছেন যে তাকে দ্রুত মানবিক কারণে হলেও তাকে বাঁচানোর জন্য হলেও মুক্তি দেয়া খুব জরুরি। কিন্তু আসিফ মনির তাকে নিয়ে ভয় পাচ্ছেন। কারণ এখন পর্যন্ত তাকে জেলে নেয়ার পর পাকিস্তান স্বাভাবিক হতে পারেনি। পাকিস্তানের রাজনীতি অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে। অর্থনীতির ১২টা বেজে গেছে। প্রতিটা জায়গায় পাকিস্তান এক অসন্তোষ আগ্নেয়গিরির মধ্যে আছে। আসিফ মনির তাকে বের করলে তাকে সামাল দিতে পারবেন কিনা এই টেনশনে আছে। কিন্তু সবার ঊর্ধ্বে হলো কাফতানের জীবন। কয়েদি নাম্বার ৮০৪ এর জীবন যদি না রক্ষা হয় এবং আল্লাহ না করুক কোনো কারণে তিনি জেলে যদি মারা যান, আসিফ মনির এই দেশ সামলাতে পারবেন না। হাজার, হাজার মানুষের প্রাণ চলে যাওয়ার শঙ্কা রয়েছে। তো যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো যে দাবিটি করছে, শিগগিরই ইমরান খান মুক্তি পেতে পারেন এমন আলোচনা চলছে ভেতরে, ভেতরে। আমরাও আশা রাখতে চাই যেন এমন কিছু একটা ঘটে। নতুবা পাকিস্তান যে অবস্থা চলছে, এই অবস্থাটা আসলে বেশিদিন চলতে দিলে এই মুসলিম রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হাফেজ।